বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো এবং তোমরা সুস্থ আছো, তাই তো? আমি জাহানারা খাতুন, সরকারি শিক্ষিকা লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত। আমি আজকে তোমাদের ক্লাস 9-এ অর্থনীতি পড়াবো। আজকে আমি ক্লাস 9-এ অর্থনীতি পড়াবো। আজকে আমরা অর্থনীতি কি, আমি গত ক্লাসে সেটা পড়েছি। অর্থনীতি কাকে বলে, হ্যাঁ, অর্থনীতি কোথা থেকে এসেছে, অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, আর ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ওইকোনোমিয়া থেকে, হ্যাঁ, এর অর্থ হচ্ছে গৃহ ব্যবস্থা। আমরা এগুলো তো আগের ক্লাসে করছি। অর্থনীতি কি, অর্থের সাথে সম্পর্ক, তাই না? আমাদের কি, মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। এই অসীম অভাব, এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমি এই অসীম অভাব পূরণ করব, তাই অর্থনীতি আলোচনা, তাই তো আমরা ক্লাসে পড়ছি। এখন আজকে আমি তোমাদেরকে পড়াবো যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। তা এই সম্পর্কে পড়তে গেলে আমরা আগে একটু জেনে নিই যে দেখো, আমরা জানি অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনের বিজ্ঞান। এটাও আমরা শিখেছি অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করতে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ ভোগ এবং সর্বোচ্চ কল্যাণের সাধনের জন্য সঠিক পথটি বাছাই করার নিরন্তর চেষ্টা। সেজন্য কি অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা 3টি প্রশ্নের উত্তর দিচ্ছে। এই 3টি প্রশ্নের উত্তর কি, 3টি প্রশ্ন কি, এই সম্পর্কে আমরা একটু জানি। দেখো, আমরা কি উৎপাদন করব এবং কি উৎপাদন করব না। যেমন আমরা কি গম উৎপাদন করবো নাকি কাপড় উৎপাদন করব। 2 নম্বর আছে, আমরা যা উৎপাদন করতে চাই তা উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার, হ্যাঁ, কাপড় কি আমরা শ্রমনিবিড় প্রযুক্তি হাতে তাঁত দিয়ে তৈরি করব নাকি পুঁজিনিবিড় মেশিনে তৈরি। 3 নম্বর, আমরা যা উৎপাদন করব তা আমরা কাদের জন্য করব এবং কারা এটা ভোগ। আমরা যেটা উৎপাদন করবো এটা আমরা কাদের জন্য করব এবং কারা এটা ভোগ, তাই তো? দেখো, এখন আমাদের এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা পাচ্ছি, এই ব্যবস্থার মধ্যে আমরা পাচ্ছি কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা আর ইসলামী অর্থ। হ্যাঁ, তাহলে আমরা এখন এই 4টে অর্থব্যবস্থা সম্পর্কে জানি। হ্যাঁ, প্রথম হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি, এটাই আমরা এখন জানি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানা। উৎপাদনের জন্য আমরা যে উৎপাদনটা করবো, ওই দ্রব্যটা উৎপাদন করবো, এটা ব্যক্তি মালিকানা এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। হ্যাঁ, তাহলে আমরা সহজে কি বলতে পারি যে এটা কি, যে এই অর্থব্যবস্থা, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
ব্যবস্থায় এটা সম্পূর্ণ হচ্ছে এই উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী আমরা কার্যক্রম এইভাবে পরিচালিত হয়। এই ধরনের অর্থনীতিকে ধনতান্ত্রিক অর্থনীতিকে আমরা কিন্তু আবার পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে পারি। আমরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে পারি। হ্যাঁ, আর এই অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা এই সংজ্ঞাটা যখন পড়লাম, এই সংজ্ঞাটার মধ্যেই কিন্তু বৈশিষ্ট্যগুলো সব নিহিত আছে। সেটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম পয়েন্ট হচ্ছে সমাজের ব্যক্তি, দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত, তৃতীয়ত অবাধ প্রতিযোগিতা, চতুর্থ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আছে না সংজ্ঞার মধ্যে? আছে না? আমরা কিন্তু এই সংজ্ঞার মধ্যে এগুলো সব পেয়ে গেছি। তারপরে মুনাফা অর্জন, ভোক্তার স্বাধীনতা, আয় বৈষম্য এবং সরকারের। তাহলে আমরা এটা বুঝলাম। এবারে আমরা বলব কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত হয়। সমাজের বা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হয়। আর কি অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, সেগুলি সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে কোন দ্রব্য কি পরিমাণ এবং কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। বোঝা গেল? এটা সরকার বা সমাজ এটা নির্ধারণ করে। এখন আমরা দেখি এই সমাজতন্ত্রের কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো এই সংজ্ঞার মধ্যে নিহিত। সেটা কি? দেখো, সম্পদের রাষ্ট্রীয় এবং সামাজিক মালিকানা 1 নম্বর। 2 কেন্দ্রীয় পরিকল্পনা, তাই না? তো ব্যক্তি মালিকানা না। আর তৃতীয়ত ভোক্তার স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতার অভাব, ব্যক্তিগত মুনাফা। হ্যাঁ, তাহলে আমরা দুইটা করলাম। একটা করলাম কি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর 2 নম্বরে করলাম সমাজতান্ত্রিক। এবার দেখো আমরা করবো মিশ্র অর্থ ব্যবস্থা। এখন এই মিশ্র অর্থ ব্যবস্থা কি? মিশ্র অর্থ ব্যবস্থা দেখো যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে। এখানে কি বলছে? এখানে ব্যক্তি মালিকানার সাথে বেসরকারি উদ্যোগটা কাজ করছে এবং সরকারি এবং সামাজিক নিয়ন্ত্রণ দুটোই বিরাজ করছে। এটা আমরা বলছি মিশ্র, সব মিশ্র ব্যবস্থা, তাই তো? মিশ্র অর্থ ব্যবস্থা অর্থাৎ এই অর্থে ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা, যেমন যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ, ভারত। এখন এই মিশ্র অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা কি? সম্পদের ব্যক্তিগত, সমবায় ও সরকারি মালিকানা। তারপরে সরকারি মালিকানা, তারপর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ, সরকারি উদ্যোগ, মুনাফা অর্জন আর ভোক্তা স্বাধীনতা। হ্যাঁ, এইভাবে আমরা করলাম গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা। একটা বিজ্ঞান অর্থ ব্যবস্থা এটা হচ্ছে খুব সহজ।
যে ইসলামী অর্থব্যবস্থায় পৃথিবীর যাবতীয় সম্পদ, ইসলামী অর্থব্যবস্থায় পৃথিবীর যাবতীয় সম্পদ মানব জাতির কল্যাণে ব্যবহারের কথা বলা হয়েছে। মানব জাতির কল্যাণে ব্যবহার করার কথা বলা হয়েছে। এখন এই ব্যবস্থা বাংলাদেশের ব্যবস্থা কথা বলা হয়েছে। ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা। এই ইসলামী অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এক হচ্ছে ইসলাম ধর্মের বিশ্বাস, দুই সুদ মুক্ত আমানত, তিন জাকাত ও ফিতরা। এখন আমরা তাহলে কি করলাম, আজকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা করলাম কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা আর ইসলামী অর্থব্যবস্থা। তাহলে শিক্ষার্থীরা আজকে পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আবার এই নিয়ে অনেক কিছু আলোচনা করবো। হ্যাঁ, তা আজকে এই পর্যন্তই।